আমি তো ডিপ স্টেট নিয়ে কথা বললাম। সামারি কি হ্যাঁ, বিষয়? মানে এটা নিয়ে যদি আপনার আর কোনো বক্তব্য না থাকলে আমি একটু তাহলে মানে বক্তব্য ঈদের। এতটুকুই আছে যে বাংলাদেশে রাজনৈতিক গতি প্রকৃতিকে বাইরে থেকে বা ভেতর থেকে কিছু মানুষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এই অভিযোগটা আছে। এবং শুধু যে বাংলাদেশে আছে বিষয়টি তা নয়, বহু বছর আগে ডিপ স্টেট শব্দটা যিনি ব্যবহার করেছিলেন, এটা মূলত আমেরিকাতে ব্যবহৃত হয়েছিল। এবং আমেরিকান প্রেসিডেন্টরা এই শব্দটি ব্যবহার করেছেন, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এই শব্দটা ব্যবহার করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতিকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার জন্য একটা নেক্সাস কাজ করে। যেমন ধরেন, ব্যবসায়ীদের একটা মহল কাজ করে, যারা অধিক মুনাফালোভী তারা কাজ করেন। এবং তারা করেন কি, রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবিত করেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আহ আওয়ামী লীগ সরকারের সময় অর্থ মন্ত্রণালয় থেকে একটা ছাড়পত্র দিয়ে দেওয়া হলো, যেটা আগে ছিল না। সেটা কি, সরকারি ব্যাংক চাইলে পরে লিজিং কোম্পানিতে তাদের টাকা রাখতে পারবে। এটা কিন্তু আগে ছিল না। তো সরকারি ব্যাংকগুলি কি করলো, তারা লিজিং কোম্পানিতে টাকা রাখলো, এবং সেই লিজিং কোম্পানির মালিককে, সেই লিজিং কোম্পানির মালিক হচ্ছেন সরকারের ভেতরে লুকিয়ে থাকা সরকারের অনুগ্রহভাজন কিছু লোক। এবং তারা কি করলেন, সরকারি ব্যাংকের টাকা লিজিং কোম্পানিতে নিয়ে এসে ভুয়া ঋণ ইস্যু করে সরকারের টাকা লুট করলেন। আপনি খুব অবাক হইলেও আমি বলি, বা আপনি হয়তো জানেন, সেটা হচ্ছে লিজিং কোম্পানিতে শুধু সাধারণ মানুষ টাকা হারিয়েছে তা নয়, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকও টাকা হারিয়েছে, মানে সরকারি ব্যাংকও টাকা হুম। হারিয়েছে। এটা কিভাবে হলো? এবং বাংলাদেশ ব্যাংক সেটাকে তদারক করে, এনবিএফআই গুলিকে। বাংলাদেশ ব্যাংকের তদারককারীরা ঘুষ খেয়েছেন এবং সরকারের টাকাও লুট হচ্ছে, সেটা তারা দেখেছেন, কিন্তু তারা কিছু বলেন নাই। মানে বাংলাদেশ ব্যাংক নিজে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এর সাথে জড়িত হয়েছেন। এই যে একটা প্রক্রিয়া, এইগুলি হচ্ছে ওই ডিপ স্টেটের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত। আরেকটা হুম। সিদ্ধান্তের কথা বলি, আওয়ামী লীগ সরকারের সময় আরেকটা সিদ্ধান্ত হলো যে সরকার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমানো টাকা এটা সরকার নিয়ে নিতে পারবেন। এইভাবে সরকার কি করলেন, ডেসকোর টাকা নিয়ে নিলেন, ডিপিডিসির টাকা নিয়ে নিলেন, বিভিন্ন বিজেএমসির টাকা নিয়ে নিলেন, বন্দরের জমানো টাকা নিয়ে নিলেন, যেগুলি বন্দর প্রফিট করে তাদের অ্যাকাউন্টে রেখেছিল ওই সব প্রতিষ্ঠানের উন্নতি করার জন্য। কেননা সরকার যখন এই কোম্পানিগুলি তৈরি করেছিল এই জন্য যাতে সরকারকে আর ভবিষ্যতে এগুলির জন্য টাকা পয়সা দিতে না হয়, তাদের টাকা দিয়ে তারা উন্নতি করতে পারেন, তাদের টাকা বিনিয়োগ করে তারা কাজ করতে পারেন। এখন সেই কাণ্ডটা কিভাবে করলো, সরকার নিজে ওই টাকা একটা আদেশ বলে নিয়ে খরচ করে ফেললো, এবং খরচ করে এই প্রতিষ্ঠানগুলির যে সক্ষমতা সেটাকে কমিয়ে দিল। কমিয়ে দিয়ে কি করলো, এইবার আরেকটা বলি, জ্বালানি মন্ত্রীর কথা বলি। সরকার একজন জ্বালানি মন্ত্রী ছিলেন, তিনি একদিন হাহুতাশ করে বলছেন যে জ্বালানি মন্ত্রণালয়, পেট্রো বাংলা না বাপেক্স এর টাকা এটা ওনারা রেখেছেন ইউনিয়ন ব্যাংকে। এবং আপনি দেখবেন যে যে এনবিএফআই গুলি থেকে টাকা মারা হয়েছে সেগুলির যে মালিক, ইউনিয়ন ব্যাংকের মালিক, সে একই লোক। এবং এই যে কাণ্ডগুলি ঘটে, এইগুলি হচ্ছে ওই যে সরকারের ভিতরে লুকিয়ে থেকে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করার মতো ক্ষমতা আলা লোক, যারা নিজেদের স্বার্থে জনগণের টাকা লুট করানোর মতো সিদ্ধান্ত সরকারকে দিয়ে নেওয়াতে পারে। ফলে এই ধরনের লোক যদি কোথাও থাকে, সেটা রাজনীতিতে তারা প্রভাব বিস্তার করে, আইনে প্রভাব বিস্তার করে, বিচার ব্যবস্থার প্রভাব বিস্তার করে। এবং এটা জানার পরেও এই নতুন বন্দোবস্তের মালিক যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের মতো লোকেরা এটা জেনে শুনে তারা এটা হতে দিলেন। তার মানে কি করলেন, তারা পুরনো বন্দোবস্তকে রাখতে দিলেন। তারা কথা বললেন শেখ হাসিনার সেই নেক্সাস, সেই লুটপাটের বিরুদ্ধে, কিন্তু তারা ওই একই রকম লোকদেরকে এই সরকারের মধ্যেও থাকতে দিলেন, কারণ তারা এখন তাদের স্বার্থে কাজে লাগছেন। তার মানে কি দাঁড়ালো, তার মানে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, যাহা 52 তাহা 53, যাহা 19 তাহা 20, যাহা শেখ হাসিনা তাহাই এনসিপি। এই জি। কাণ্ডটা তারা ঘটিয়ে দিয়ে আবার তারা বলেন যে তারা নাকি নতুন বন্দোবস্ত আনছেন। এইখানেই হচ্ছে আমার দুঃখটা, এইখানেই হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের অসহায়ত্ব। আমরা তখনও টাকা পয়সা হারিয়েছি সব লুটপাটের কারণে, এখনো হয়তো আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে, আমাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে এই সব ডিপ স্টেটের লোকজনের কারণে। তখনও তারা এগুলা করবেন, এখনো তারা এগুলা করবেন। হয়তো মানুষ বদলাবে, কিন্তু ডিপ স্টেটের কাজকর্ম বদলাবে না। এবং আর এই আমরা আসলে জায়গাটাতে সেই তারা হতে প্রশ্নটার কোনো দিয়েছেন। উত্তরও পাবো না যে ঠিক এবং কে আসিফ কে। মাহমুদ সজীব ভুইয়া যেটা হতে দিয়েছেন, জেনে শুনে গোপন করে রেখেছেন, বা এখনো গোপন করে হুম। রেখেছেন, এইটার মধ্যে দিয়ে তাদের নিজেদের অসৎ উদ্দেশ্য প্রমাণিত হয়। তারা জি। নিজেরাও আসলে এই ধরনের সুবিধা হয় নিবেন ভবিষ্যতে, অথবা নিয়েছেন, অথবা নিতে চান নাই, এটা এখন বড়াই করে বলছেন, কিন্তু তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছেন না। জি। অনেক ধন্যবাদ এবং ডক্টর এটা আব্দুল লতিফ মাসুদ সাহেব, মানে কামালের সাথে এটা। আমি একমত, হয়তো তারা এই সিস্টেমের অংশ। জি, আমি আসলে এটা নিশ্চয়ই জানতেই চাইবো, নিশ্চয়ই যদি মানে এই জিনিসটা জানতে চাওয়ার অধিকার আছে কিনা জানি না। তবে জানতে চাই যে বৈদেশিক অনেকগুলো পক্ষ, এই বৈদেশিক পক্ষগুলো কারা, ডিপ স্টেট আসলে কারা, কে কে অ্যাপ্রোচ করলো সুনির্দিষ্টভাবে, সেটি যদি জানার সুযোগ থাকে নিশ্চয়ই সেটি একটা বড় প্রশ্ন হয়ে আমাদের মনে আছেই। একটু রাজনীতি, ঈদের পরে রাজনীতি নিয়ে কথা বলছি, মানে সবই তো আসলে রাজনীতির অংশ।
এটাও একটু জানতে চাই যে ঈদের পরে কিন্তু রাজপথে আন্দোলনে নামার একটা হুঁশিয়ারি ছিল বিরোধী দলগুলোর। আগামীকাল সংসদের বৈঠক বসতে যাচ্ছে, সেখানে বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা হবে। সংবিধান সংস্কার পরিষদ মূলত যেগুলো নিয়ে ঝামেলা আছে, গণভোট, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো, সেগুলো নিয়ে কি মনে হয় সংসদের বৈঠকে, সামনের বৈঠক, কালকের পরে আরও বৈঠক হবে, মানে সেখানে সমাধান হবে নাকি রাজপথে গড়ানোর দিকে যাবে? মাসুদ কামাল, কি মনে হয়? এমনি কিছু সংকট শুরু থেকে আলোচনা করছিলাম, তেল সংকট, নানান সংকটের বিষয়, জিনিসপত্রের দাম বারবার আশঙ্কার বিষয় রয়ে গেছে, তার মধ্যে আবার এই একটা হুঁশিয়ারি হুমকি মাথার উপর কিন্তু ঝুলছে। মাসুদ কামাল।